আজ 25শে ফেব্রুয়ারি। 25 তারিখটা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি তারিখ। 71-এর 25শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী রাজাকার এবং আলবদরদের সহযোগিতায় ঢাকাসহ এদেশের অসংখ্য মানুষের উপর নৃশংস এক হত্যাযজ্ঞ চালিয়েছিল, যাতে প্রাণ দিয়েছে হাজারো বাঙালি। 71-এর 38 বছর পর 25শে ফেব্রুয়ারি 2009 ঠিক তেমন একটি হত্যাযজ্ঞ ঘটে ঢাকার মাটিতে, এবং যেটি হয় পিলখানায়। 71-এর 25শে মার্চ আর 2009-এর 25শে ফেব্রুয়ারির মধ্যে পার্থক্য হলো, সেদিন শত্রু ছিল পাকিস্তানি সেনাবাহিনী, আর 2009-এর 25শে ফেব্রুয়ারির শত্রু ছিল কিছু উচ্ছৃঙ্খল বিডিআর জওয়ান, যাদের উচ্ছৃঙ্খলতায় যে হত্যাযজ্ঞে তারা মেতে উঠেছিল সেখানে প্রাণ হারায় 58 জন সেনাবাহিনীর অত্যন্ত মেধাবী কিছু সদস্য। তাদেরই একজন কর্নেল মুজিবুল হক। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন শুয়ে আছে আমাদের সেই সেনাবাহিনীর মেধাবী সদস্যরা। আজ আমরা তাদের সবার সম্পর্কে নয়, তাদের একজনের সম্পর্কে জানব। কর্নেল মুজিব সম্পর্কে জানতে প্রথমেই আমরা কথা বলবো কর্নেল মুজিবের কোর্সমেট অবসরপ্রাপ্ত কর্নেল নজরুলের সাথে। ও শুধু আমার কোর্সমেটই ছিল না, একজন বিশিষ্ট বন্ধুও ছিল। ও প্রফেশনালি খুবই দক্ষ একজন অফিসার ছিল, কিন্তু দক্ষতার আসলে প্রমাণ তেমন কিছু দেওয়ার দরকার নেই। একজন কর্নেল হিসেবে তিনি থাইল্যান্ডে বেশ কয়েক বছর ওই কনসুলার হিসেবে কাজ করেছেন, যেটা তার দক্ষতা না থাকলে এরকম একটা পজিশনে একজন কর্নেল একটা দেশকে রিপ্রেজেন্ট করা অত সহজ নয়। খুব কর্তব্যপরায়ণ ছিলেন, বলে বোঝানো যাবে না। আসলে আমি শুধু তার কোর্সমেট হিসেবে বলছি না, আমি তার একজন খুব কাছে থেকে দেখেছি। তো খুব স্বাধীন চেতা ছিল, এবং কোনো সময় কোনো একটা সঠিক জিনিসকে উপরে তুলে ধরার জন্যে তার মতো না দ্বিতীয় কেউ ছিল না। তো এইরকম স্বাধীন চেতা এবং এই রকমের দৃঢ় মনোবলের লোক সে ছিল। তো আমরা হারিয়েছি তাকে। আমার কোর্সমেট একজন, সেই শুধু না, আরও দুজন কোর্সমেট ওই একই সময় মৃত্যুবরণ করেছে। তো আমরা ব্যথিত ওদের জন্যে। শুধু এই ব্যথাই না, এই ব্যথাটাকে ধারণ করে থাকি যেন, এবং তাদের জন্য আমরা যেন দোয়া করি, আল্লাহ যেন ওদেরকে বেহেশতবাসী করেন। আমরা যেন জাতি হিসেবে তাকে একটা জিনিস অঙ্গীকার করতে পারি, যে বিচারটা যেন ঠিক মতন করা হয়। 27 তারিখ কর্নেল মুজিবের ফ্যামিলি যখন পিলখানার সেই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসে, আমরা কথা বলেছিলাম তাদের সাথে। এরা মানুষ ছিল না, বাসার এক লোক অনেক জোরে জোরে দরজা ধাক্কাচ্ছিল, ধাক্কায় বলছিল ভাইয়া উঠেন, বিডিআর গোলাগুলি লাগছে, সবাইকে মেরে ফেলতেছে, সবাইকে মেরে ফেলতেছে। আমি দরজা খুলেই দেখি আমার বাসার সামনে থেকে প্রায় 25 জনের মতন সৈনিক ব্রাশ ফায়ার করতে, এত ফায়ার করতেছে বাথরুমের টাইলস খুলে পড়ে যাচ্ছিল। তারপর আমি ওখান থেকে বের হয়ে নিচের তলায় দৌড় দিয়ে গেলাম। আমার কাজের মেয়ে গিয়েছে, ও বলছে ভাই আজকে তো শেষ, আজকে আমার জীবন শেষ। লাফ দিয়ে উঠে একটি সানশেডের উপরে উঠলাম। তখন সৈনিকরা পিছে দিয়ে ব্রাশ ফায়ার করা শুরু করলো। তারপরে আমি সানশেড থেকে একেবারে কোনার সানশেডে গিয়ে লুকালাম। আমি শুনতেছি যে এরকম বিডিআর এর লোক উপরে উঠলো, উপরে উঠে ওরা উঠার সময় অনেক হইচই করলো। তখন আমি ওখানে লুকিয়েছিলাম চুপচাপ। তারপর আমি শুনলাম আমার বাসার ভিতরে অনেক গুলি করলো, বাসায় সবকিছু ভাঙলো, টিভি ভাঙলো। তারপরে আমি শুয়ে থাকার কিছুক্ষণ পরে দেখি সানশেডে হঠাৎ নিমেষে এত রাত্রি আগুন ধরলো। ধরার পরে আমি বুঝতে পারিনি, এত ধোঁয়া। আমি জাস্ট উঠে বসছি, আমি তো একদম এভাবে ছিলাম। উঠে বসার সঙ্গে সঙ্গে আমার বাসার পাশে একটা কনস্ট্রাকশন সাইট ছিল, ওখান থেকে দুজন আমার দিকে আঙুল দেখায়, বললো কি বললো আমি তো জানি না, বাট ওরা শুট করা শুরু করলো। আর এর মধ্যে আমি শুনছিলাম বিডিআর এর ওখানে ওরা কন্টিনিউয়াস ভাষণ দিচ্ছে, এই প্রতিশোধ নিয়ে ছাড়বো, সবাইকে কুচি কুচি করে থাকবো না, কেউ থাকবে না, এই প্রতিশোধ অনেক দিনের প্রতিশোধ। তারপর আমি অনেক
শুনছি যে রাত 2টার দিকে একবার আমি শুনছি 2 ছোট ছোট মেয়ে সিঁড়িতে চিল্লাচ্ছে যে আঙ্কেল আমার বাবাকে মেরেন না, আমার বাবার কোনো দোষ নাই, আমার বাবা কিচ্ছু করে না, আঙ্কেল মাফ করে দেন, আমার বাবাকে প্লিজ মারেন না। ওখানে ওরা ধদ ধদ করে গুলি করে আঙ্কেল, মানে আঙ্কেল বা কে ছিল আমি জানি না, গুলি করলো। তখন দেখি শুনছি যে এক মহিলা চিল্লাচ্ছে, বাচ্চাগুলা অনেক চিল্লাচ্ছে। 8-9 জনের টিম ছিল, এরা আসলো, এরা এসে আমার রুমে, মানে যেখানে ঢুকেছিলাম ওই রুমে খুঁজলো, খুঁজে টুজে ইয়ে করে একজন আমাকে দেখেছে, তারপর ওরা সব খুঁজলো, উনি আবার দেখে ফেরত চলে গেল, সব খুঁজলো টুজলো, ওনারা চলে গেল। তারপর যে আমাকে দেখছে সে এসে বললো যে অসুবিধা নাই, আমি দেখছি, আচ্ছা, আপনি সেফ আছেন, আপনি, আপনাকেই খুঁজছে এরা, আপনাকে পেলে মেরে ফেলবে, আপনি একদম বের হবেন না। তো সেই সময়টি অনেক গুলি হচ্ছিল এবং মাইকে কেউ অ্যানাউন্স করতেছিল যে আপনাদের অস্ত্র বন্ধ রাখেন, কেউ ফায়ার করবেন না। আর যত এটা হচ্ছিল তত বেশি ফায়ার করতেছিল, আমি শুনছিলাম। কিরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করছে আপনারা ওদের যদি অ্যাটিটিউড দেখতেন। এটা যুদ্ধ ছিল না, এটা যুদ্ধ ছিল না, কারণ যুদ্ধে দুই সাইডই আর্মস নিয়ে থাকে। এবার ওরা আর্মস ছিল, আমাদের কিচ্ছু ছিল না ডিফেন্ড করার মতো। ইউনিভার্সিটি থেকে আসলাম, বাসায় বসলাম, 12:30 খাচ্ছি, বিবিসি চালানো। তখন দেখি নিউজে বলে শুট আউট ইন ঢাকা। আমি শুরু করলাম শুট আউট ইন ঢাকা, এরপরে বলে গান ফাইট ইন বিডিআর। বিবিসির দিকে তাকাইলাম, তাকায় দেখি আমার বাবার বাসা উপরে রুফে একটা সোলজার দাঁড়ায় আছে গান নিয়ে। তুমি এটা বিবিসিতে দেখলে? আমি এটা বিবিসি দেখলাম 12:30 1টার দিকে। তখন একবার দেখে মনে করলাম এটা বিডিআর, শুনছি তো বিডিআর। আরেকবার তাকায় দেখি এটা তো আমার বাসা। আমি ঘাবড়াই গেলাম অনেক। তখন আমি বুঝতেছিলাম না কি করব, তাড়াতাড়ি উপরে গিয়ে রুমে থেকে আমার ফোনটা নিলাম, ফোনটা নিয়ে সঙ্গে সঙ্গে বাবাকে ফোন দিলাম। বাবার ফোন বন্ধ, 2টা ফোনে দিছি, কেউ তুলে না। মাকে ফোন দিলাম, আম্মুও তুলে না। আমার ভাইকে ফোন দিলাম, ও ফোন তুলে না। 1 ঘন্টা পরে আবার ফোন দিলাম, তখন আমার আম্মু ফোন তুললো জিম থেকে। তুলে আম্মু আস্তে আস্তে কথা বলছে, আমি কিছু শুনতেছি না। লং ডিস্টেন্স ফোন কল তো, বুঝছেন, লাইক কিছু বোঝা যাচ্ছিল না। তখন আমি বললাম আম্মু আম্মু কোথায় কোথায়, তুমি কিছু শুনেছেন? বলছে আচ্ছা ঠিক আছে, আমি ফোন রাখছি, আমি তোমাকে টেক্সট করবো, এসএমএস করি, তুমি আমাকে এসএমএস করে বলো কি হয়েছে। একটা মেসেজ পাচ্ছে 5টার দিকে যে আমার বাসায় আগুন ধরে গেছে আর they are looking for me and I think they're going to shoot me. এরপর আমি ওকে টেক্সট মেসেজ করে বললাম যে আচ্ছা চিন্তা করেন না, আম্মু ঠিক আছে, বাবা ঠিক আছে, অনিকা ঠিক আছে। আমি কিন্তু কিছু জানি না যে আমার বাবার সকাল সকাল এরকম একটা ঘটনা ঘটছে, আমি কিছুই জানতাম না। তো ফ্লাইটে উঠলাম, নট জানি না কি হবে, বুঝলাম না। নামার পড়ার পরে আমার চাচা এসে আমাকে তোলার পরে আমি সাথে সাথে জিজ্ঞেস করলাম আমার ভাই আমার আম্মু কেমন আছে। তখন বলে তুমি আসার 30 মিনিট আগে ওরা বাসায় আসছে। আমি ল্যান্ড করছি 6টার দিকে আর ওরা বাসায় আসছে 5:30টার দিকে। আমার হাজবেন্ড তার সৈনিকদের জন্য 101% সিনসিয়ার ছিলেন সবসময়। তার সৈনিকদের প্রায়োরিটি, তার অফিসারদেরকে সে ভীষণ ওন করতো সবসময়। এবং এটাতে আমরাও অ্যাকচুয়ালি খুব প্রাউড ফিল করতাম, কারণ 25 বছর আমি আমার হাজবেন্ডের সাথে থাকতে থাকতে ন্যাচারালি হয় একটা প্রভাব পড়ে। আর আমার বাচ্চারাও কিন্তু ওইভাবেই বড় হয়েছে। মাঝে মধ্যে ওরা প্রশ্ন করতো বাবা এত বেশি সিনসিয়ার কেন। গত 2 বছরের বেশি তো এই যে অপারেশন ডাল ভাতের চিফ ছিলেন আপনারা জানেন, এবং সে কিন্তু বিশ্বাস করবেন 18 ঘন্টাও কাজ করেছে। এবং এই কাজ করতে গিয়ে ও কিন্তু কোনো টায়ার্ড হতো না। মাঝে মধ্যে আমরা প্রশ্ন করতাম, আমরা বাচ্চাদের নিয়ে মাঝে মধ্যে প্রশ্ন করতাম যে তুমি এত বেশি সময় দিচ্ছ, আমাদেরকে তো দিচ্ছ না। তখন বলছে তো অপারেশনটা সাকসেসফুলি শেষ হোক, আমি গভর্নমেন্টকে সবকিছু সুন্দর করে গুছিয়ে নিতে পারলে আমার জন্য একটা সার্থকতা। আমরাও সেটার সাথে সত্যি আমরা উই আর প্রাউড অফ ইট। জানতে চাচ্ছেন যে জিমে আমি সকালে, আমি জানি না কেন সেদিন ডাকে দিয়ে সকালবেলায় চলে গেলাম।
এত সকালে জিমে যাই না। ওরা দরবার হলে চলে গেলো, তো দরবার ছিল, আমি সাথে সাথেই গেলাম। যাওয়ার পর আমি 10-15 মিনিট, 9:20 9টা থেকে শুরু করলো, 9:20 আমাকে অফিস থেকে একজন জানালো যে ম্যাডাম আপনি বের হয়েন না, বাইরে সৈনিকরা রিভলভ করছে। তখন আমি বললাম আমাকে একটা গাড়ি দেন, কারণ জিমটা বেশ দূরে আমার বাসা থেকে, যে আমার বাচ্চাটা তো বাসায়, আমার ছেলেটা। তখন বলছি না না আপনি বের হবেন না, আপনাকে মেরে ফেলবে। আমি কোনো কারণই খুঁজে পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি। সত্যি কথা বলতে আমি আমার নিজের কথা চিন্তা করার অবকাশই পাইনি। আমি শুধু চিন্তা করছিলাম আমার ছেলে আর আমার হাজবেন্ডের কথা, কারণ আমি এর নিমিত্তে আমি শুনতে পেলাম যে ওরা জিম্মি করে রাখছে সব অফিসারদেরকে। কারণ বাইরে এই হচ্ছিল যে ক্রস ফায়ার হচ্ছিল, আর আমাদের জিমটা হচ্ছে মাঝখানে একদম। ফায়ারিং এ আমার জিমের কাঁচটা সব ভেঙে যাচ্ছিল। আমাকে বাইরে থেকে অ্যাকচুয়ালি আমাকে কিছু সোলজার আমাকে খুব, সত্যি কথা বলতে ওরা আমাকে সেভ করেছে। ওরা বাইরে থেকেই বলছিল যে ম্যাডাম দরজা লক করে আপনি নিচে বসেন, দাঁড়াবেন না, গুলি লেগে যাবে। ভাবি নেই যে সোলজাররা ওকে এইভাবে মেরে ফেলবে, আমি কখনো ভাবিনি। শুধু আমার হাজবেন্ডকে না, ওর আন্ডার কমান্ডে এত ভালো ভালো অফিসারদেরকে ওরা এইভাবে নৃশংসভাবে মারবে, এটা আমি কখনোই করিনি। আমি জানি না কেন এত রক্তক্ষয়, এবং এটা একটা একতরফা যুদ্ধ ছিল বলতে গেলে। এটার একটা বিচার হওয়া দরকার। আমি সত্যি সবার কাছে আর্জি করবো, সাধারণ মানুষের কাছে, যে এটার একটা বিচার হওয়া উচিত। আমরা যদি এরকমই জাতি হই তাহলে 71-এর ওয়ারকে আর কেন আমরা এত ক্রিটিসাইজ করি? এটা তো কম ছিল, নিজের দেশের মানুষই একজনকে মেরে ফেলছে, এটা তো হতে পারে না। 71 আমরা দেখিনি, কিন্তু কর্নেল মুজিবের পরিবারবর্গের কাছ থেকে যে অভিজ্ঞতার কথা আমরা শুনলাম, তা আমাদেরকে কিন্তু সেই 71-এর 25শে মার্চের কালো রাত্রির কথাই মনে করিয়ে দেয়। কার বুকে গুলি চালাবেন? তারা তো আপনারই ভাই হয়ে ভাইয়ের বুকে গুলি করবেন না, আপনার বোনকে বিধবা করবেন না, পিতামাতাকে সন্তান হারা করবেন না। এই আত্মঘাতী সংঘাত আপনারা বন্ধ করুন। কোনো মতেই আইন নিজের হাতে তুলে নেবেন না, চেইন অফ কমান্ড মেনে চলতে হবে। দেশের স্বার্থে, নিজেদের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে সকলকে ধৈর্য ধারণ করতে অনুরোধ জানাচ্ছি। আমার পেছনে যে স্মৃতিসৌধটি আছে, এখানে 58 জন সেনাবাহিনীর অত্যন্ত প্রতিভাবান মেধাবী অফিসার এবং সৈনিকের নাম রয়েছে। এদের মধ্যে 2 জনকে আমি পার্সোনালি চিনতাম। এদের একজন আমার নিজের কোর্সমেট 41 BMA লং কোর্সের মেজর ক্যাপ্টেন হায়দার নূর, এবং আরেকজন লেফটেন্যান্ট কর্নেল লুৎফুর রহমান, যিনি সিলেট ক্যাডেট কলেজের 5 বছর আমার অ্যাডজুটেন্ট ছিলেন। এরা সবাই কারো সন্তান, কারো বাবা, কারো হাজবেন্ড বা কারো ভাই। সদিচ্ছা থাকলে বাংলাদেশের যে কোনো হত্যাযজ্ঞের বিচার করা সম্ভব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের হত্যাকারীদের বিচার করে তার প্রমাণ এদেশের সরকার কিছুদিন আগেই রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের কাছে জাতি হিসেবে আমাদের অনুরোধ, যারা এই হত্যাযজ্ঞ ঘটিয়েছে, যারা এর সাথে জড়িত এবং কেউ যদি এর ইন্ধন জুগিয়ে থাকে, তাদের যেন সুষ্ঠু বিচার হয়। এটার বিচার মানে আমি চাই এটার বিচার হোক। আমার বাবা এত ভালো একজন মানুষ ছিলেন, সে আমাদের সবাইকে বলতেন যে আমি আমার ট্রুথসের জন্য জীবন দিয়ে দিব, কিন্তু আজকে তার ট্রুথসই তার জীবন নিয়ে নিলেন।